হলিউডের ইতিহাসে ওয়ার্নার ব্রাদার্স একটা ইন্ডাস্ট্রি তৈরি করেছিল, মানে স্টুডিওর মাধ্যমে, যার ফলে সিনেমার ক্ষেত্রে বিপ্লব ঘটেছিল সে দেশে। টালিগঞ্জে বিশ্বাস ব্রাদার্স কি তৈরি করেছিলেন? তারাও একটা শক্তিশালী ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন, তোলা তোলার ইন্ডাস্ট্রি, থ্রেট ও ব্যান কালচারের ইন্ডাস্ট্রি। এখন তো শিল্পী ও কলাকুশলীরা যে হারে মুখ খুলছেন তাতে করে কানে হাত দেওয়ার জোগাড়। টলিউডে কাজ পেতে গেলে নাকি টাকা দিতে হতো, এবং শুধু টাকা নয়, মেয়ে সাপ্লাই দিতে হতো। আর মহিলারা যদি কাজ পেতে হতো তাহলে মহিলাদের টাকা দিতে হতো, অথবা শয্যা সঙ্গিনী হওয়ার প্রস্তাব যেত আর কি, মানে বেড পার্টনার হওয়ার। শোনা যাচ্ছে যে স্বরূপ বিশ্বাসের বাহিনীকে খুশি করতে প্রতি সপ্তাহে নতুন নতুন মেয়ে সাপ্লাই দিতে হতো, না হলে কাজ পাওয়া যেত না। এগুলো কিন্তু আমার ব্যক্তিগত অভিযোগ নয়। এক রূপটান শিল্পী তো প্রকাশ্যে ক্যামেরার সামনে এই সমস্ত মারাত্মক লেভেলের অভিযোগ সামনে এনেছেন। স্বরূপ বিশ্বাস গ্রেপ্তারও হয়েছেন। এর পরেও হয়তো অনেকে মুখ খুলবেন, আরও অনেকে নিশ্চয়ই অপেক্ষমান লাইনে রয়েছেন, একে একে তারাও মুখ খুলবেন। স্বরূপ বিশ্বাস আপাতত পুলিশ হেফাজতে, কিন্তু তাতে কি সব কিছু নর্মাল হয়ে গেল? প্রশ্নটা সেখানেই। মানে সেই রাজা আসে রাজা যায়, পরিস্থিতি পাল্টায় না। এইরকম কেস হয়ে গেলে তো টলিউডে ফের অন্য কোনো ব্রাদার্সের জন্ম হবে, আর শোষণ ও দুর্নীতি চলতেই থাকবে। গোটা সিস্টেমটা পাল্টানো দরকার আসলে, তাই না? আর রূপলি দুনিয়াটা বাইরে থেকে যতটা আলোকিত এবং চকচকে লাগে না, ভেতরে কিন্তু ততটা চকচকে নয়। সেখানে চাপ চাপ অন্ধকার লুকিয়ে থাকে। আর এই জগৎটা নিয়ে রাজনৈতিক নেতা ও মন্ত্রীরা খুব একটা মাথা ঘামায়নি কোনো দিনই। তাই বিনোদন জগতের আড়ালে দুর্নীতি ও শোষণের সাম্রাজ্য চালানোটা তুলনামূলক সহজ, বরাবরই তা ছিল। আর এক্ষেত্রে স্বরূপের দাদা অরূপ বিশ্বাস তো মন্ত্রী ছিলেন, ফলে স্বরূপের পক্ষে টলিপাড়ার বেতাজ বাদশা সেজে বসাটা ছিল আরও সহজ। না হলে স্বরূপের পেডিগ্রিটা ছিলটা কি আপনারাই বলুন? প্রত্যক্ষ রাজনীতি তো উনি কোনোদিন করেননি। দাদার অনুচর ছিলেন, আর ওই পাড়ায় ছোটোখাটো তোলা জমি বাড়ির হাতিয়ে নেওয়া, দখলদারি নেওয়া, এসব করেই ছিল দিন গুজরান হচ্ছিল আর কি ওনার। 2011 সালে রাজ্যে পালা বদলের পর দাদা মানে অরূপের ক্ষমতা বাড়ল, দিদির কাছের লোক, মন্ত্রিত্ব জুটে গেল, ধীরে ধীরে টলিউডে প্রবেশ। বিচক্ষণ দাদা বুঝলেন এখানে সহজে কবজা জমানো যাবে, আবার গ্ল্যামার দুনিয়ার লোকজনকে হাঁক পেড়ে রাজনৈতিক কর্মসূচিতে নিয়ে গিয়ে ভিড় বাড়ানো যাবে, এবং দর বাড়বে দিদির কাছে, কারণ চারদিকে গ্ল্যামার জমাতো লোকজনের ভিড় বাড়বে। কিন্তু দাদা তো রাজনীতি ও মন্ত্রক নিয়ে ব্যস্ত, ফলে বাউন্ডুলেও পাড়ার মস্তানি করে বেড়ানো ভাইটাকে এখানে এনে বসিয়ে দিলেন, ল্যাটা চুকে যায়, সেটাই তিনি করলেন। ফলে টলিউডে এনে বসিয়ে দিলেন ভাইকে। ভাইও সাঙ্গপাঙ্গদের নিয়ে খাপ পঞ্চায়েত খুলে ফেললো বিনোদনের দুনিয়ায়। বাহ, দারুণ ব্যাপার। এখানে তো টাকাও আছে, আবার গ্ল্যামারের ছোঁয়াও আছে। তাই চলচ্চিত্র শিল্পের ধারপাশ দিয়ে না যাওয়া সেই সহজ সরল ভাইটি হয়ে বসলেন ফেডারেশনের হর্তাকর্তা ও বিধাতা। সেই হর্তাকর্তার তুগলকি কাণ্ড কারখানায় কী হয়েছিল তা আপনারা জানেন। যেখানে আগে বছরে টলিউডে গড়ে 130 থেকে 150টা মতো ছবি হতো, সেখানে সংখ্যাটা ধীরে ধীরে নেমে এসেছিল 30-এ। কোনো প্রডিউসারই আর কাজ করতে রাজি ছিলেন না এখানে। প্রডিউসার, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে সমস্ত কলাকুশলীদের ভাগ্য নিয়ন্ত্রক হয়ে দাঁড়িয়েছিলেন এই স্বরূপ বিশ্বাস। দাদার মন্ত্রক তো মেসিকাণ্ডেই গিয়েছিল, তারপর তো নির্বাচন, ভরাডুবি, দলেরও ভরাডুবি, ক্ষমতাচ্যুত হলো পুরো সরকার। তিনি এখন নো হায়ার হয়ে গিয়েছেন। এবার গুণধর ভাইটির বিরুদ্ধে আইন তার নিজের পথ ধরে চলুক, সেটাই সবাই চাইবে নাকি? আপনার কি মত? কমেন্ট সেকশনে জানাবেন কি হওয়া উচিত এদের। ইচ্ছে হলে এই পেজটি ফলো করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। ভালো থাকুন, নমস্কার।